হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। পরমাণুর গঠন চ্যাপ্টার আমরা এর আগের দিন কিন্তু পড়ে নিয়েছি। আজকেরই সেটারই নেক্সট পার্ট পরমাণু গঠনের মধ্যে আমরা আজকে পড়ব ইলেকট্রনীয় মহল। তো আমি বনানী মজুমদার তোমাদের আজকে ফিজিক্যাল সায়েন্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব পরমাণুর গঠনের নেক্সট পার্ট ইলেকট্রনীয় মহল। যারা আগের ভিডিওটা দেখোনি বা আগের পার্টটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের পার্টটা দেখে নেবে, দেখার পরে এই পার্টটাতে আসবে, ঠিক আছে। এই এএনএম জিএনএম এর জন্য কেমিস্ট্রি সিলেবাসে পরমাণুর গঠন কতটা ইম্পর্টেন্ট সেটা নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকবারই দেখেছো তোমরা কম বেশি কোশ্চেন আসে। সবচেয়ে বড় কথা, কম বেশি কোশ্চেন আসার থেকে এই চ্যাপ্টারটা যদি না জানো তাহলে কেমিস্ট্রির কোশ্চেন করা ভীষণ কঠিন হয়ে যায়। এটা তোমার বেসকে স্ট্রং করে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটাতে আমরা কি জানি? আমরা জানি পরমাণুর গঠন সম্পর্কে, সেখানে ইলেকট্রনের বিন্যাস কীরকম, কে কীরকমভাবে থাকে। তো আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেছে। আজকের পার্টটাতে আমরা পড়বো ইলেকট্রনীয় মহল। আমরা এর আগের পার্টে দেখেছিলাম যে একটা পরমাণুর, এই ধরো একটা পরমাণু, এই একটা পরমাণুর দুটো অংশ থাকে। মাঝখানের অংশটাকে আমরা বলি নিউক্লিয়াস, মাঝখানের অংশটা আমাদের কাছে থাকে নিউক্লিয়াস, এবং এই যে বাইরের অংশটা, বাইরের যে অংশটা, এই অংশটুকুটাকে আমরা বলবো কি ইলেকট্রনীয় মহল। কি বলবো? ইলেকট্রনীয় মহল। এবং এই ইলেকট্রনীয় মহল নিয়েই আজকে আমাদের কিন্তু আলোচনা, ঠিক আছে। তো ক্লাসে শেষ পর্যন্ত থাকবে, প্রত্যেকটা টপিক খুব ভালো করে বুঝবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, আমরা শুরু করছি ইলেকট্রনীয় মহল। আমরা এর আগের দিন দেখেছিলাম যে রাদারফোর্ড যে পরীক্ষাটা করলেন, পরীক্ষা করার পরে উনি পরমাণুর গঠন সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা দিয়েছেন, মোটামুটি স্বচ্ছ ধারণা দিয়েছেন বলতে পারি। ওনার যে মডেলটা ছিল সেটার কিছু ত্রুটিও ছিল, সেটা ঠিকই আছে, ত্রুটি ছিল। সব কিছু ত্রুটি থাকলে তবেই সেটাকে সংশোধন করার জন্য নেক্সট এক্সপেরিমেন্টগুলো করা হয়। তো ত্রুটি বাদ দিয়ে আমরা যেগুলো জিনিস পেলাম রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে, সেটার পরে বিজ্ঞানী বোর কি করলেন? বিজ্ঞানী বোর আমাদের রাদারফোর্ড মডেলের ওপর ভিত্তি করে কতগুলো কনক্লুশন দিলেন বা সিদ্ধান্ত দিলেন, যেগুলোর বেসে করে, যেগুলোকে বেস করে আমরা পরমাণুর যে মহলটা বা পরমাণু কিভাবে ঘুরছে, কোথায় ঘুরছে, কেন ঘুরছে, ইলেকট্রনগুলো, সেগুলো কিন্তু এখন আমরা ভালো মতো জানি। তো সেই ইলেকট্রনগুলো কোথায় থাকবে, কেমনভাবে থাকবে, কটা থাকবে, সেই বিষয়ে আলোচনা। তো যে স্বীকার্যগুলো বিজ্ঞানী বোর করেছিলেন সেগুলো কি কি? বিজ্ঞানী বোরের প্রথম স্বীকার্য শোনো। প্রথম স্বীকার্য বলেছেন কি, যে পরমাণুর কেন্দ্রে পরা আধানযুক্ত ভারী ক্ষুদ্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে, পরমাণুর কেন্দ্রে পরা আধানযুক্ত ভারী ক্ষুদ্র নিউক্লিয়াস, খুব ছোট্ট অংশ কিন্তু ভীষণ ভারী। কেন ভারী? কারণ আমরা এর আগের দিনে ক্লাসে জেনেছি পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন থাকে। নিউক্লিয়ন কাদের বলি? প্রোটন এবং নিউট্রন। এবার আমরা একটা বক্স করেছিলাম, বক্সের মধ্যে আমরা প্রোটন এবং নিউট্রনের ভর দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম ইলেকট্রনের ভরের তুলনায় এই প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু অনেকটাই বেশি। সেই জন্য আমরা বলেছিলাম যে পরমাণুর বেশিরভাগ অংশ, ভরটা কে ক্যারি করছে? আমাদের এই নিউক্লিয়াস ক্যারি করছে, ঠিক আছে। তো নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র কিন্তু বেশ ভারী, ওই জন্যই বলেছে ভারী ক্ষুদ্র নিউক্লিয়াস। একে কেন্দ্র করে কেবলমাত্র নির্বাচিত কতগুলো বৃত্তাকার পথে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমবর্ধমান কতগুলো আমরা বৃত্তাকার পথ দেখতে পাবো, ঠিক আছে। এই বৃত্তাকার পথকেই আমরা বলবো কি কক্ষপথ বা কক্ষ। দেখো, ওটাই বলেছি, কেবলমাত্র নির্বাচিত কয়েকটি বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই বৃত্তাকার পথটাকে কি বলা হয়? কক্ষ বা কক্ষপথ, ঠিক আছে। তো আমরা এটুকু ভালো মতো জেনে গেলাম যে না, এই মাঝখানে আমার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের চারিপাশে ক্রমবর্ধমান কতগুলো বৃত্তাকার পথ আমরা দেখতে পাবো। সেখানে কে থাকবে? সেখানে আমাদের ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করবে। এবার এইটুকু নিশ্চয়ই সবার জানা যে এই যে কক্ষপথগুলো, এগুলো কিন্তু কাল্পনিক। আদতে কিন্তু এরকম গোল 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 রেখা নেই যার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম নয়। তবে যে পথটাতে ঘোরে আমরা সেটাকে কল্পনা করি যেটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথগুলো কিন্তু কাল্পনিক। আমি যে এখানে আঁকালাম এগুলো কিন্তু কাল্পনিক সবগুলো, ঠিক আছে, ইমাজিনারি পাথ। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, কোনো কক্ষের ব্যাসার্ধ এবং শক্তি সুনির্দিষ্ট। খুবই ইম্পর্টেন্ট কথা এটা। কি বলা হলো? কোনো কক্ষর, ধরো এই কক্ষ বা এর পরে যে কক্ষগুলো আছে, প্রত্যেকটা কক্ষের ব্যাসার্ধ এবং সেই কক্ষপথের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু একদম নির্দিষ্ট পরিমাণে হবে। খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ভালো করে মনে রাখবে যে ব্যাসার্ধ এবং শক্তি সুনির্দিষ্ট হবে। সুনির্দিষ্ট কেন?
সুনির্দিষ্ট কেন? কারণ যখন একটা কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, ধরো এই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তো এই কক্ষপথে ইলেকট্রন ঘোরাকালীন কোনো রকমের শক্তি অর্জনও হবে না বা তোমার বর্জনও করবে না শক্তি, ঠিক আছে? তো কি আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ওই শক্তি কক্ষে পরিভ্রমণ করবে এবং ইলেকট্রনটি কোনো প্রকার শক্তি শোষণ বা বর্জন করবে না, কোনো প্রকার শক্তি শোষণ বা বর্জন করবে না, ঠিক আছে? তার মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি হোল্ড করে ও কিন্তু ওই তোমার নিউক্লিয়াসের অ্যারাউন্ড রিভলভ করতে থাকবে, ঠিক আছে, ঘুরতে থাকবে। তো এই জিনিসটা আমরা দেখলাম। তাহলে একটা কক্ষপথে আমি বলতে পারি ইলেকট্রনের শক্তিটা নির্দিষ্ট, ওই জন্যই বলা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষের ব্যাসার্ধ এবং শক্তি সুনির্দিষ্ট হবে। এবং এটাও জেনে রাখো যে যদি কোনো ইলেকট্রন নেক্সট কক্ষপথে জাম্প করতে চায়, ধরে নাও আমি বলে দিলাম তোমাকে যে প্রথম এই কক্ষপথটা 5 ইউনিট শক্তি হোল্ড করে, পরের কক্ষপথ তোমার 10 ইউনিট শক্তি হোল্ড করে, ঠিক আছে? 10 ইউনিট শক্তি দরকার, পরে মানে পরবর্তী কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে তার শক্তি কত? 10, এবং তার ভেতরে কত? 5 ধরে নিচ্ছি আমি। এবার যদি 5 ইউনিট যে শক্তিওয়ালা যে কক্ষপথটা আছে সেই কক্ষপথের কোনো ইলেকট্রন পরের কক্ষপথে যেতে চায়, তাহলে তাকে কিন্তু এই 10 ইউনিট শক্তিকে অর্জন করতে হবে। অর্জন করার পরেই ও সে নেক্সট কক্ষে কিন্তু জাম্প করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। এই পরিমাণটা ভীষণ নির্দিষ্ট, 10 ইউনিট তো 10 ইউনিটই হবে। এখানে যদি 9.9999 তুমি করতে থাকো তবুও কিন্তু নেক্সট কক্ষে জাম্প করবে না, ঠিক আছে? ওই 10 ইউনিটই লাগবে। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা, যে প্রত্যেক যে কক্ষপথগুলো সেখানে তোমাকে যদি থাকতে হয় ইলেকট্রন হিসেবে, তাহলে তোমার সেই শক্তির পরিমাণটা কিন্তু নির্দিষ্ট হওয়া দরকার, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি বলেছে, এই যে কক্ষপথগুলো আমি বললাম এটা এটা বা এর পরে যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করব, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করব? স্মল এন দ্বারা সূচিত করা হবে। নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষকে সুস্থির কক্ষ বলা হয় এবং এই কক্ষকে এন দ্বারা সূচিত করা হয়। এবং এই এনটার মান কত হবে? 1 2 3 4 এরকম ভাবে চলতে থাকবে। এখন অবধি 7টা কক্ষপথ কনফার্ম রয়েছে, যে 7টা কক্ষপথ একদম আমাদের অস্তিত্ব পেয়ে গেছি। এর বাদেও হতে পারে, এমন বলা যাবে না যে 7টাই কক্ষপথ, ঠিক আছে? এরও বেশি হতে পারে, কত দূর পর্যন্ত বিস্তৃত আমাদের জানা নেই সেটা, ঠিক আছে? কিন্তু 7টে কনফার্ম রয়েছে, এরও বেশি আছে বলতে পারি আমরা, ঠিক আছে? তো আমরা এই যে কক্ষপথ সেটা তোমার নিউক্লিয়াসের পরেরটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াসের পরেরটাকে আমরা বলবো 1 নাম্বার কক্ষপথ, তারপরটা 2 নাম্বার, তারপরটা 3 নাম্বার, তারপরটা 4 নাম্বার। মানে এগুলোকে আমরা এন দিয়ে ডিসাইড করব। মানে প্রথম কক্ষপথকে আমরা কি বলবো? n = 1, তারপরটা n = 2, n = 3, এরকম ভাবে আমরা বলবো। এবার এই যে কক্ষপথগুলো তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 দ্বারা আমরা প্রকাশ করছি, এই প্রকাশকে আমরা কি বলছি? দেখো n = 1, একে কে কক্ষ বলা হয়। দ্বিতীয় কক্ষের জন্য n = 2, এটাকে এল কক্ষ বলা হয়। এবার এই যে কক্ষপথগুলো মানে নিউক্লিয়াসের চারপাশে তোমার যে ক্রমবর্ধমান কক্ষপথ, এদের একটা নির্দিষ্ট নাম রয়েছে। আমাদের বাড়িতে যেমন ভাই বোনের নাম থাকে, রাম শ্যাম যদু মধু সবাই চললো, ওরকমই এদেরও নাম আছে এবং নামটা খুব একটা কঠিন নয়। কি থেকে স্টার্ট হবে? কে থেকে স্টার্ট হবে, কে, এল, এম, এন এরকম ভাবে চলতে থাকবে। তাহলে 1 নাম্বার কক্ষপথ যেটা আমাদের কাছে, সেই কক্ষপথের নাম কি? কে কক্ষপথ। পরেরটা কি হবে? এল কক্ষপথ, তারপরটা এম, এন, ও, পি এরকম ভাবে কিন্তু চলতে থাকবে পরপর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে 3 নাম্বার যে কক্ষপথ সেটাকে আমরা এম বলবো, 4 নাম্বার কক্ষপথকে এন বলবো। এবং এই যে স্বীকার্য, এই স্বীকার্য অনুযায়ী কিন্তু আমরা পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। পরমাণু কেন স্থায়ী হলো, এরকম ভাবে কেন থাকছে, সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, আরও একটি স্বীকার্য রয়েছে, 3 নম্বর স্বীকার্য দেখে নাও। কি বলা হচ্ছে? নিউক্লিয়াস থেকে যত দূরের কক্ষে যাওয়া যায় কক্ষের তথা ওই কক্ষে ঘূর্ণনরত ইলেকট্রনের শক্তি বাড়তে থাকে। এই যে একটু আগে আমি বললাম না, প্রত্যেকটা কক্ষপথ একটা নির্দিষ্ট শক্তি হোল্ড করছে। এবার আমি যখনই পরের কক্ষপথে যেতে যাচ্ছি আমাকে একটা শক্তি নিয়ে জাম্প করতে হবে নেক্সট কক্ষপথে, ঠিক আছে? আমাকে পরের কক্ষপথে যাওয়ার জন্য একটা শক্তি হোল্ড করে জাম্প করতে হবে। তা ওই কথাটা এখানে একটু কঠিন ভাষায় লেখা আছে, ভালো করে দেখো। যে নিউক্লিয়াস থেকে যত দূরের কক্ষে যাওয়া যায়, যত তুমি দূরের কক্ষগুলোতে যেতে থাকবে তত ওই কক্ষে ঘূর্ণনরত ইলেকট্রনের শক্তি বাড়তে থাকবে। মানে পরবর্তী কক্ষে এই নিউক্লিয়াস থেকে যত দূরে দূরে তুমি যাবে তত তোমার ইলেকট্রনের শক্তিটা বাড়তে থাকবে।
ঠিক আছে, প্রত্যেকটা কক্ষপথে আস্তে আস্তে ব্যাসার্ধ অনুযায়ী তোমার বাড়তে থাকবে কি শক্তির পরিমাণ। ইলেকট্রনের নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে বাইরের একটি নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। কি হলো তাহলে, ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করবে এবং এই শক্তি গ্রহণের দ্বারা ও কি করবে, নেক্সট কক্ষপথে জাম্প করবে, পরবর্তী কক্ষে গিয়ে পৌঁছাবে। আচ্ছা, নেক্সট কি হবে, তেমনি শক্তি বর্জন করে নিউক্লিয়াসের অভিমুখে অর্থাৎ ভেতরের নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। যদি শক্তি গ্রহণ করে ধরে নাও আমি এই ইলেকট্রনের কথা বলছি, যদি শক্তি গ্রহণ করে তাহলে এই ইলেকট্রনটা নেক্সট কক্ষপথে জাম্প করবে, তারপরে আবার তারপরে কক্ষপথে জাম্প করবে, এরকমটা হবে। যদি আবার তুমি দেখো যে ইলেকট্রনটা ধরো এখানে রয়েছে, ও যদি শক্তি বর্জন করে ও কোথায় যেতে পারবে, ভেতরের কক্ষপথে যেতে হবে। তাহলে তোমাকে বাইরের কক্ষপথে যাওয়ার জন্য কি করতে হবে, বাইরের কক্ষপথে যাওয়ার জন্য তোমাকে এনার্জি কি করতে হবে, গেইন করতে হবে, নিতে হবে, এনার্জি গেইন করতে হবে। কেন, তোমার বাইরের কক্ষে জাম্প করার জন্য, বাইরের কক্ষে যাওয়ার জন্য। আচ্ছা, আর এনার্জি লস কখন করবে, এনার্জি তুমি যদি লস করো তাহলে তুমি কি হবে, ভেতরের কক্ষে ফেরত আসবে, ভেতরের কক্ষে যাবে। ক্লিয়ার হয়েছে এইটুকু সবার? আচ্ছা দেখো, দুটো নির্দিষ্ট কক্ষের শক্তি পার্থক্যের মান একটিই হবে এবং এর জন্য বর্ণালীতে একটি রেখা পাওয়া যায়। বলতে চাইছি এই দুটো কক্ষপথের যে শক্তির যে ডিফারেন্সটা, পার্থক্যটা, সেই পার্থক্যটা কিন্তু একই হবে, একটিই হবে, একরকমই হবে, ঠিক আছে। এবং এই জন্যেই আমরা বর্ণালীতে একটি নির্দিষ্ট রেখা পাই। মানে কি বলতে চাইলো, ধরো আমি বললাম এই কক্ষপথ থেকে আমি এই কক্ষপথে জাম্প দেবো, এই এনার্জিটা একদম ফিক্সড। এই কক্ষপথ থেকে পরের কক্ষপথে জাম্প দেবো, একদম এনার্জি ফিক্সড। তারপরের কক্ষপথ থেকে একদম লাস্ট কক্ষপথে জাম্প করব, এনার্জিগুলো সবসময় ফিক্সড। এবং ফিক্সড হওয়ার জন্যেই, পার্থক্য সেম হওয়ার মানে একই রকম থাকার জন্যেই কিন্তু আমরা বর্ণালী দেখতে পাবো, ঠিক আছে, বর্ণালী দেখতে পাবো। এবার এখান থেকে আমাদের হাইড্রোজেন বর্ণালী রয়েছে, লিমান রয়েছে, বা ব্যামার রয়েছে, যে জিনিসগুলো তোমাদের সিলেবাসের আন্ডারে নয়, ঠিক আছে। আমরা হাইড্রোজেন বর্ণালী পাই, হাইড্রোজেন বর্ণালী বিভিন্ন রশ্মি পাই, তো সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে পড়ছে না, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। তো আমরা আপাতত এইটুকু জেনে রাখবে যে দুটো কক্ষপথের মাঝখানে যে শক্তির পার্থক্য দুটো কক্ষপথের মধ্যে, সেটা সবসময় কি হবে, একটি হবে, মানে নির্দিষ্ট থাকবে, ঠিক আছে। এবং এই জন্য আমরা বর্ণালীতে রেখা পাবো। এবার এই যে আমার কক্ষপথগুলো ছিল, কোন কোন কক্ষপথ, কে, এল, এম, এন, ও, পি, কিউ, এরকমভাবে যে কক্ষপথগুলো ছিল, সেই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, কতগুলো ইলেকট্রন থাকবে। এবার দেখো ভেতরে যে কক্ষপথ, এই কক্ষপথকে আমরা নাম দিয়েছি কে, তারপর একটা এল, তারপর একটা এম, তারপর একটা এন। এবার ব্যাসার্ধ যেহেতু বাড়ছে, নিশ্চয়ই তোমার ক্যাপাসিটিটাও ইনক্রিজ করবে, মানে তোমার ইলেকট্রন ওখানে থাকার মানে জায়গাটা বেশি, আমি বলতে পারি, ঠিক আছে। তো এটা কিভাবে হবে, ইলেকট্রনের সংখ্যা কেমন হবে, কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা কেমন হবে, 2n²। প্রত্যেকটা কক্ষপথ মানে প্রত্যেকটা n নাম্বার কক্ষপথ কতগুলো ইলেকট্রন নিতে পারবে, 2n² সংখ্যক ইলেকট্রন নিতে পারবে। সেটা কেমন ভাবে, এখানে দেখো লেখা আছে কোনো কক্ষে সর্বাধিক কটা থাকবে, 2n² থাকবে। অর্থাৎ প্রথম কক্ষে n = 1 হলে সেটার ইলেকট্রন সংখ্যা কত হবে, 2 × 1² তারপরটা 2। আচ্ছা চলো নেক্সট পেজে আমরা ওটা দেখে নিচ্ছি কীরকম ভাবে হচ্ছে। তো আমাদের n ধরে নাও, আমি বললাম তোমাকে কে কক্ষপথে, কে, এল, এম, এন, আমি এককগুলো জানতে চাইছি যে এগুলো কক্ষপথে হাইয়েস্ট কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে, কতগুলো থাকতে পারে, তার জন্য আমাকে n নাম্বারটা জানতে হবে। n = কত, 1, এটা n2, এটার n3, এটার n4। এবার আমরা সূত্র জানি যে কত সংখ্যক না, 2n² সংখ্যক, এটা ভুলবে না, এটা ভুলে গেলে গেল, আর মনে থাকবে না, 2n², ঠিক আছে। তো এই ভ্যালুটাই এইখানে আমি বসিয়ে দিচ্ছি, n এর ভ্যালু কত, 1, 1 এর স্কোয়ার, তার মানে কত থাকতে পারে, দুটো। এখানে 2 × 2 এর স্কোয়ার 8টা, 2 × 3 এর স্কোয়ার 18, 2 × 4 এর স্কোয়ার মানে 32। এরকমভাবে কিন্তু চলতে থাকবে আমাদের, ঠিক আছে, এরকমভাবে চলতে থাকবে। তো তোমাকে যেই কক্ষপথে দিক, তুমি সেই মানটা n এর জায়গায় মানটা বসিয়ে তুমি সলভ করে নেবে, ঠিক আছে, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম যে কে কক্ষপথে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো। এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 18, এন কক্ষপথে 32টা সর্বাধিক ম্যাক্সিমাম থাকতে পারে।
এবার এখানে আমরা এটাও পড়বো থাকতে পারে বলেই থাকবে না। আমার বাড়িতে অঢেল জায়গা আছে, আমি সবাইকে পাড়ার বসিয়ে নিয়েছি, সেরকমটা হবে না, ঠিক আছে? থাকতে পারে বলেই থাকবে না। কটা থাকবে? হাইয়েস্ট 8টা ইলেকট্রন থাকবে। কি থাকবে? কি বললাম? লাস্ট কক্ষপথে, এটা মনে রাখবে, লাস্ট কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না, 8টির বেশি ইলেকট্রন থাকবে না, ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে না। সে ক্যাপাসিটি হতেই পারে 18, ক্যাপাসিটি হতেই পারে 32, কিন্তু থাকবে না। 8টা ইলেকট্রন রাখবো আমরা, বাকি ইলেকট্রনগুলোকে আমরা পরের কক্ষপথে কিন্তু পাঠিয়ে দেব, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখো। এরপরেই আমরা এই যে ব্যাপারটা অ্যাপ্লিকেশনটা পড়ে নেবো, তখন দেখবো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন হয়তো মনে হতে পারে এই মাত্র বললাম 18টা থাকতে পারে, এই মাত্র আপনি বলছেন 8টা থাকবে, কেন থাকবে? তো ওগুলোই আমরা নেক্সট স্লাইডগুলোতে কিন্তু দেখে নেব, ঠিক আছে? আচ্ছা চলো, 2025-এর জন্য কিন্তু আমাদের এএনএম জিএনএম এর কোর্স স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা ভাবছো কোর্সে জয়েন করবে, একটুও দেরি করো না, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। যা যা কোয়ারি আছে কোর্স সম্পর্কিত বা কোর্সে ভর্তি হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নেবে। এবার দেখো, বিজ্ঞানী বোর্ডে যে ইলেকট্রনের গঠনটা দিলেন, তারপরে বিজ্ঞানী বোর্ড এবং বেরি, নাম দুটো মনে রাখবে, বিজ্ঞানী বোর্ড এবং বেরি, এই যে ইলেকট্রনের বিন্যাসটা যে আমরা বললাম যে তোমার কে কক্ষপথে দুটো থাকবে, তারপরে 8টা, তারপরে 18, তারপরে 32, এরকমভাবে যে থাকছে, কিভাবে থাকবে, মানে এটা তো হাইয়েস্টটা থাকলো, তো বাকি ইলেকট্রনগুলো যার ধরো এখন 15টা ইলেকট্রন আছে টোটাল, তো আমি এগুলোকে কীভাবে বিন্যাস করব, কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন করে রাখবো, সেটা কিন্তু বিজ্ঞানী বোর্ড এবং বিজ্ঞানী বেরি, দুজন বিজ্ঞানী ছিলেন, বোর্ড এবং বেরি, আমাদের একটা নিয়ম বলেছেন। নিয়মটা কি দেখো, নিয়ম বলেছেন ইলেকট্রন প্রথমে নিউক্লিয়াসের সব থেকে কাছের কক্ষপথ কোনটা? কে কক্ষপথ, সব থেকে কাছের কক্ষপথ কে কক্ষপথে ভর্তি হবে। কে কক্ষপথে ভর্তি হওয়ার পরে, মানে দুটো ইলেকট্রন, সর্বোচ্চ সীমা দুটো ইলেকট্রন ভর্তি হওয়ার পরে তবে এল কক্ষে যাবে। এবার এল কক্ষ ভর্তি হওয়ার পরে এম কক্ষপথে যাবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা কন্টিনিউটি দেখতে পাচ্ছি, কীরকম ধাপে ধাপে পরবর্তী তোমার কক্ষপথে কিন্তু যাবে। কি বললেন উনি? তাহলে এই আমার যদি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কে কে আছে? প্রোটন প্লাস নিউট্রন। এর বাইরে যে ইলেকট্রনের যে কক্ষপথগুলো, প্রথমে কে কক্ষপথে ভর্তি হবে, তারপরে ভর্তি হওয়ার পরে এল কক্ষপথে যাবে, এল কক্ষপথে ভর্তি হওয়ার পরে তারপরে এম কক্ষপথে যাবে, এটা উনি বললেন। নেক্সট কি বললেন? যে সব থেকে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। কটার বেশি? 8টির বেশি ইলেকট্রন থাকবে না। এটার একটা ব্যতিক্রম তোমার প্যালাডিয়াম, একমাত্র ব্যতিক্রম তোমার প্যালাডিয়াম। এবং প্যালাডিয়াম কেন ব্যতিক্রম হচ্ছে সেটার পেছনেও কারণ আছে, কিন্তু সেই কারণটা এক্সপ্লেন করলে হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ এই কনসেপ্টটা উপকক্ষের কনসেপ্টটা তোমাদের ক্লাস 10 লেভেলে বা তোমাদের এএনএম জিএনএম লেভেলে নেই, ঠিক আছে? তো তোমরা এতটুকু মাথায় রাখবে শুধুমাত্র যে প্যালাডিয়ামের একটা ব্যতিক্রম দেখা যায় যে লাস্ট কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন, আমরা তো জানি 8টার বেশি থাকবে না, কিন্তু এদের থাকে, ঠিক আছে? কটা থাকে? 18টি বেশি, 18টা ইলেকট্রন মতো থাকে। তো এবার ইলেকট্রন বিন্যাসগুলোকে আমরা করব কিভাবে? আমাদের মাথায় রাখতে হবে হাইয়েস্ট কতগুলো থাকে, এবং এটাও মাথায় রাখতে হবে যেন কোনোভাবে 8টার বেশি না হয়ে যায়, ঠিক আছে? তো কিভাবে করব? ধরে নাও, ধরে নিচ্ছি আমি আমাদের যে তোমার ইলেকট্রনগুলো, আমরা এখন জেনে গেছি যে ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যা অনুযায়ী ক্রমবর্ধমান অনুযায়ী আমাদের যে পরমাণুগুলো, মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এই যে, তাই না, এরপরে বেরিলিয়াম, বোরন, এই যে ব্যাপারগুলো, এই যে পরপর পরপর যে যাচ্ছে, কেন যাচ্ছে? পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী বা পরমাণুর মধ্যে প্রোটনের সংখ্যা অনুযায়ী। এখানে প্রোটন সংখ্যা কত? একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, এদিকটাতে লেখা ভুল হচ্ছে, এটা একটা থাকে, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, এটা পাঁচটে, এরকমভাবে কিন্তু থাকে, 2 3 4 5 এরকমভাবে কিন্তু থাকে, ঠিক আছে? মানে 5টা করে প্রোটন আছে, 5টা করে প্রোটন আছে মানে কি? 5টা ইলেকট্রন আছে। তো এগুলোকে আমরা রাখবো কিভাবে? ধরে নাও আমি বোরনের কথা বলছি, বোরনে কতগুলো থাকে? টোটাল 5টা ইলেকট্রন থাকে, 5টা প্রোটন থাকে মানে 5টা ইলেকট্রন থাকে, তাই তো? তোমাদের কিন্তু 1 থেকে 20 অবধি মুখস্থ করতে হবে, এটা কিছু করার নেই, মুখস্থ করতেই হবে। 1 থেকে 20 অবধি মুখস্থ করে রাখবে, খুব সুবিধা দেবে, ভীষণ সুবিধা পাবে। আচ্ছা, বোরনের কটা দেখলাম? 5টা ইলেকট্রন। তাহলে এবার রাখবো কিভাবে? দেখো, কে এল এম লিখে দিচ্ছি আমি। কে কক্ষপথে কটা থাকতে পারে? দুটো।
আমি 5টাকে এখন সাজাচ্ছি, ঠিক আছে? দুটো বসিয়ে দিলাম, দুটো বসানোর পরে বাকি কটা থাকলো, 3টে বাকি থাকলো, 3টেকে আমি পরের কক্ষপথে পাঠিয়ে দিলাম, এন কক্ষপথে দরকার পড়লো না। ক্লিয়ার? এবার ধরে নাও আমি বললাম তোমাকে 11 ঠিক আছে? 11 কার হয়? 11 সোডিয়ামের। আমি ধরে নাও তোমাকে বলে দিলাম সোডিয়ামের তুমি আমাকে ইলেকট্রন বিন্যাস দেখাও। সোডিয়ামের কতগুলো ইলেকট্রন থাকে? 11টা প্রোটন মানে 11টা ইলেকট্রন। ক্লিয়ার? কিভাবে লিখবো? প্রথমে কটা থাকবে? দুটো। কোন কক্ষপথে? কে কক্ষপথে, কে এল এম এন। প্রথমের কক্ষপথে হাইস্ট দুটো থাকতে পারে, দুটো বসিয়ে দিলাম। কটা বাকি থাকলো এখন? 11 থেকে 2 বাদ দিয়ে দাও, কটা পড়ে থাকছে? 9টা পড়ে থাকছে। এবার 9টাকে বসাতে হবে। কে এল কক্ষপথে হাইস্ট কটা বসবে? 8টাকে বসিয়ে দাও। কটা হয়ে গেল? 10টা হয়ে গেল। আর একটা যে বাকি আছে সে কোথায় যাবে? নেক্সট কক্ষপথে যাবে। পাঠিয়ে দাও নেক্সট কক্ষপথে। এই যে এক কক্ষপথে পাঠিয়ে দিলাম। তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে বের করছি বুঝতে পারছো? বোরনের তোমার 2,3, সোডিয়ামের 2,8,1 এরকম করে কিন্তু আমাদের করতে হবে। এবার যেখানে তোমার 8টির বেশি ইলেকট্রন রাখবো না, এরকম কোথায় হবে? একটা পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখে নিই, ঠিক আছে? পটাশিয়ামের কত হয়? পটাশিয়ামের 19 হয়। এইটুকুটা আমি মুছে দিচ্ছি। আমরা পটাশিয়াম দেখবো এবার। পটাশিয়ামের কত হয়? পটাশিয়ামের 19টা ইলেকট্রন থাকে। এইটাকে আমরা বিন্যাস করব কে এল এম এন। এই করতে করতে আর কে এল এম এন করার দরকার পড়বে না, ঠিক আছে? প্রথমে একটু শিখছো তো, ওই জন্য কে এল এম এন করে দেওয়াচ্ছি, লেখাচ্ছি আমি। পরবর্তীকালে লিখবো না, কে এল এম এন আমাদের লাগবে না, আমরা এমনিই পারবো। 2,8, এরকমভাবে আমরা এমনিই পারবো। তো প্রথম কক্ষপথে কত যাবে? 2 যাবে, 2 চলে গেল, 19-এর মাঝখানে পড়ে রয়েছে 17। পরের কক্ষপথে কত? 8। কত গেল দেখো? 10 চলে গেল, 10টা চলে গেল। কটা বাকি আছে? 9টা। এবার এই 9টা ইলেকট্রনকে কে কোথায় বাকি রয়েছে? এম এ তাহলে দিতে হবে। এম এ হাইয়েস্ট কতগুলো যেতে পারে? হাইয়েস্ট এম এ কতগুলো যেতে পারে? হাইয়েস্ট এম এ তোমার কতগুলো যেতে পারে? 18টা যেতে পারে। তাহলে আমি এখানে দিব্যি 9টা বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? হবে না, ভুল হবে। কেন? কারণ এই যে আমাদের নিয়ম 8টির বেশি ইলেকট্রন থাকবে না। কেন থাকবে না? কারণ 8টির বেশি ইলেকট্রন হয়ে গেলে আর পরমাণুটা সুস্থিত থাকে না, ঠিক আছে? নিউক্লিয়াস আর লাস্ট কক্ষপথের ওপরে কন্ট্রোল হারিয়ে দেয়, তো সেরকম সুস্থিত থাকে না। তো এই 8টা থাকবে না, 8টার বেশি থাকবে না। তো আমার মনে করো এম কক্ষপথের ক্যাপাসিটি কিন্তু 18, ক্যাপাসিটি 18 হওয়া সত্ত্বেও আমরা 9টা রাখতে পারছি না। কেন? এই নিয়মটার জন্য। কি করব? আমাকে 8 বসাতে হবে, বাকি একটা পড়ে রইলো, একটাকে আমি পরের কক্ষপথে পাঠিয়ে দেব, ঠিক আছে? এরমভাবে আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে গেছো। যদি অসুবিধা হয় ভিডিওটা একটু ব্যাকওয়ার্ড করে নিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো এই রকমভাবে গঠন করে এখানে আমি কতগুলো লিস্ট রেখেছি, 20টা। আমাদের যে 20টা তোমাদের যেটা মনে রাখতে হবে, সেই 20টা মৌল, 20টা মৌলের পরমাণু সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং তাদের বিন্যাস রেখেছি। একটু ভালো করে দেখো। প্রথমে কে আছে? প্রথমে আছে হাইড্রোজেন 1 নম্বরে। প্রথমে 1 নম্বরে কে আছে? 1 নম্বরে আছে হাইড্রোজেন। পরমাণু ক্রমাঙ্ক কত? 1। প্রোটন সংখ্যা কত? 1। প্রোটন সংখ্যা যদি 1 হয়, ইলেকট্রন সংখ্যাও 1। দেখো এখানে প্রত্যেকটা নাম্বার এই নাম্বারের সাথে সমান, এই নাম্বারের সাথেও সমান, কারণ পরমাণু ক্রমাঙ্ক আসলে প্রোটন সংখ্যাকেই বোঝায়, এবং প্রোটন সংখ্যা যতগুলো হবে ইলেকট্রন সংখ্যাও ততগুলোই হবে, ঠিক আছে? তো এবার আমরা প্রথমে হাইড্রোজেনটা দেখে নিই। হাইড্রোজেনটাতে দেখো একটা মাত্র প্রোটন, তার মানে একটা মাত্র ইলেকট্রন, তার মানে বিন্যাসে কতগুলো যাবে? একটা যাবে, ঠিক আছে? পরবর্তীকালে দেখো হিলিয়াম 2টো রয়েছে, 2টো চলে গেল। কে কক্ষপথে হাইস্ট 2টো যেতে পারে। এবার লিথিয়ামের ক্ষেত্রে দেখো 3 এসেছে, 3-এ 2 বসালাম, একটা এক্সট্রা থাকলো, পরের কক্ষপথে পাঠিয়ে দিলাম। এরকমভাবে পরের কক্ষপথে পাঠাবো যতক্ষণ না 8টা ফিল আপ হচ্ছে, ঠিক আছে? কোথায় ফিল আপ হচ্ছে? নিয়ন কত? 10টা থাকে টোটাল। 10টা থাকলে প্রথমে 2 লিখবো, তারপরে 8 লিখবো। প্রথম কক্ষপথে 2 এর বেশি থাকে না, 2 লিখলাম, পরবর্তী 8 লিখে দিলাম। এর পরেরটাতে কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে দেখো যেই 11 নম্বর হয়ে গেল, 2 আর 8 তো থাকলো, পরের কক্ষপথে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এরকমভাবে পরের কক্ষপথে পাঠিয়ে দেবো কতক্ষণ অবধি? যতক্ষণ না 8টা থাকছে, কারণ 8টার বেশি আমি করতে পারবো না। 8টা পর্যন্ত তুমি দিব্যি করো, দিব্যি করতে থাকো, কোনো অসুবিধা নেই। আর্গন যেমন 18, 18তে কীভাবে করবো? 2,8,8, টোটাল 18টা, ঠিক আছে? এর পরের কক্ষপথে মানে এই তোমার পটাশিয়াম আর ক্যালসিয়ামের গন্ডগোলটা হয়, কারণ এই যে তোমার এন কক্ষপথে হাইয়েস্ট কতগুলো থাকতে পারে? এম কক্ষপথে হাইয়েস্ট থাকতে পারে তোমার 18টা, এন কক্ষপথে 32টা, এটা হাইয়েস্ট থাকতে পারে। তো 18টা হাইয়েস্ট ক্যাপাসিটির সত্ত্বেও আমরা
9টাকে রাখতে পারছি না, 8টার বেশি রাখতে পারছি না। 2,8 তো থাকলোই, তারপরে আমার 9 বসানোর কথা ছিল, কিন্তু 8টার বেশি যেহেতু বসাতে পারি না আমি, তাই আমি 8টাকে রাখলাম এবং বাকি যে ইলেকট্রনটা পড়ে রইলো সেটাকে আমি পরবর্তী কক্ষে পাঠিয়ে দিলাম। এটা পটাশিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেরকম 2,8,8,2। এভাবে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে। এবং এই 20টা মৌলকে তোমাকে ভালো করে মনে রাখতে হবে। সেটার জন্য তুমি রাইম মনে রাখতে পারো, কোনো রকমের ছড়া মনে রাখতে পারো, এমনি মনে রাখতে পারো, বা প্রথমের অক্ষর দিয়ে মনে রাখতে পারো, বা এরকম মনে রাখতে পারো হা হি লিবে বো কানা অফলুনি, এরকমভাবে মনে রাখতে পারো, তোমার যেভাবে সুবিধা। মোদ্দা কথা তোমাকে 20টা মনে রাখতে হবে, ঠিক আছে? এইটুকুটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো একটু এই যে পরমাণু ক্রমাঙ্ক, এখানে ওয়ার্ডটা পেলাম, এটা একটু বিস্তারিত জানবো যে পরমাণু ক্রমাঙ্ক কী জিনিস, ভর সংখ্যা কী জিনিস, এবং আমাদের 3টে খুব ইম্পর্টেন্ট টপিক আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই 3টে টপিককে একটু জেনে নেব, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে দেখো এই যে 20টা অ্যাটম আমরা এই মাত্র পড়লাম, সেটার ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিয়েছি 2,8,2 এরকমভাবে, ওরকমভাবে দেখে নিলাম। এবার একটা ছবির মাধ্যমে হাইড্রোজেনের দেখো একটা মাত্র প্রোটন ভেতরে, বাইরে একটা মাত্র ইলেকট্রন। অন্য কারো দেখি সোডিয়ামের দেখো 11টা প্রোটন, 12টা নিউট্রন, এবং এখানে গুণে দেখবে তুমি প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা এবং লাস্ট কক্ষপথে 1টা, এরমটা রয়েছে। ভিডিওটা চাইলে পজ করে তুমি এখানে ইলেকট্রনের গঠনটা খুব ভালো মতো দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে প্রত্যেকটা গঠন মানে তোমার ইলেকট্রন বিন্যাস তো আমরা এর আগের বার দেখলাম, এবারে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ইলেকট্রন ডটের মাধ্যমে বলতে পারো এটা তোমার দেখানো হচ্ছে প্রথম 20টি মৌলের ইলেকট্রন বিন্যাসের কি চেহারা হতে পারে, সেই চেহারাটা এখানে কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিকে মুভ করি আমরা। তো চলো এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, এই সমস্ত জিনিস কিভাবে কোনটাকে কি বলছি, ঠিক আছে? আচ্ছা, একটু আমি বড় করে নিচ্ছি। আচ্ছা চলো দেখো, পরমাণু ক্রমাঙ্ক মনে রাখবে, পরমাণু ক্রমাঙ্ককে আমরা জেড দিয়ে প্রকাশ করি, এবং পরমাণু ক্রমাঙ্ক কি কিছুই না, শুধুমাত্র প্রোটন সংখ্যাকে বলা হয়, ঠিক আছে? পরমাণু সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক কিছুই না, আসলে প্রোটন সংখ্যাকে বোঝানো হয়, প্রোটন সংখ্যা, ঠিক আছে? এই জিনিসটা বোঝানো হয়। সংজ্ঞাটা পড়ে নেই আমরা, কি বলেছে, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলা হয়, এবং পরমাণু ক্রমাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি না, জেড দিয়ে প্রকাশ করবো। এটা মাথায় রাখবে, জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং কোনটাকে বোঝানো হচ্ছে, প্রোটন সংখ্যাকে বোঝানো হচ্ছে। এবার যেহেতু আমাদের কি পরমাণু নিস্তড়িত, তার জন্য এই যে প্রোটন আমরা তো জানি পজিটিভ চার্জের, সেটাকে নিউট্রাল করার জন্য সমসংখ্যক ইলেকট্রন থাকবে, ঠিক আছে? তার মানে কি পরমাণু যেহেতু নিস্তড়িত, তাই পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি থাকবে, সমান থাকবে। এবং লিথিয়ামে পরমাণু ক্রমাঙ্ক 3 কেন, কারণ পরমাণুতে কটা প্রোটন থাকে, তোমার 3টেই প্রোটন থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার টোটাল যে যোগফলটা, সেটাকে আমরা কিন্তু তোমার ভর সংখ্যা বলবো। কোনটাকে, প্রোটন প্লাস নিউট্রন, এই ব্যাপারটাকে আমরা বলবো ভর সংখ্যা, ঠিক আছে? প্রোটন প্লাস নিউট্রনের যোগফলটাকে আমরা বলবো ভর সংখ্যা। সংখ্যাটা কি, সংখ্যাটা হলো কোনো একটি মৌলের পরমাণুতে যত সংখ্যক বা উপস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে বলা হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে? তার মানে ভর সংখ্যা কি, ভর সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর কিছুই নয়। ক্লিয়ার? এবার দেখো, যদি আমি তোমাকে বলি, তার মানে আমি কি বুঝলাম, আমি ধরো বলে নিচ্ছি তোমাকে, এটা সোডিয়ামের এভাবে লেখা হবে, এটা A11, এটা 23, ঠিক আছে? এই পার্টটা, এই নিচের পার্টটা কি বোঝানো হয়, এটা বোঝানো হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক। এই নিচেরটা বোঝানো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্কটা আসলে কি, আসলে তোমার প্রোটন সংখ্যা। ওপরেরটা কি বোঝানো হচ্ছে, ওপরেরটা তোমার ভর সংখ্যা বোঝানো হচ্ছে,
ভর সংখ্যা, ভর সংখ্যা আসলে কি প্রোটন প্লাস নিউট্রন। তাহলে তোমাকে যদি এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া থাকে তাহলে তুমি এখান থেকে কি কি বলতে পারো, তুমি ভর সংখ্যা বলতে পারো 23, পরমাণু ক্রমাঙ্ক বলতে পারো 11, আর কি কি বলতে পারো তুমি ফান্ডামেন্টাল তিনটে কণা মানে প্রোটন, তোমার ইলেকট্রন এবং নিউট্রন কতগুলো রয়েছে তুমি সেটাও কিন্তু বলতে পারো। প্রোটন কতগুলো রয়েছে, পরমাণু ক্রমাঙ্ক যে তাই তো প্রোটন, তার মানে কতগুলো 11টি। এবার আমরা এও জানি যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা 11 হবে। এবার নিউট্রন সংখ্যা কত হবে, খেয়াল করে দেখো ওপরেরটা কি যোগফল, তো এই যোগফল থেকে যদি আমি মাইনাস পি করে দেই তাহলে পি আর পি কেটে যাবে না, কেটে যাবে তো। তার মানে আমি ভর সংখ্যা থেকে এই পরমাণু ক্রমাঙ্ককে মাইনাস করব, বিয়োগ করে দেবো, তাহলেই আমার কি বেরিয়ে যাবে, নিউট্রন বেরিয়ে যাবে। তাহলে আমি কি করছি 23 মাইনাস 11 মানে কত আসছে 12। এভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা দেওয়া যদি থাকে এভাবে তাহলে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তিনটে কণার কথাই কিন্তু বলতে পারবো কতগুলো প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এটা পরমাণু ক্রমাঙ্ক, এটা ভর সংখ্যা, এইটুকু আশা করি ক্লিয়ার সবার। আচ্ছা আমাকে একটা কাজ করো, আমাকে কমেন্টে জানিও তো, ধরো আমি বললাম তোমাকে পটাশিয়াম 19 এটা 40 এরকম একটা জিনিস তোমাকে দিলাম, তো এখানে প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত এবং তোমার নিউট্রন সংখ্যা কত, এই তিনটে মান একটু আমাকে সবাই কমেন্টে জানাবে তো কার কত। আচ্ছা নেক্সট আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট টপিক আইসোটোপ। আইসোটোপ বা সমস্থানিক কি জিনিস, আইসোটোপ কি জিনিস খুব সহজ ভাষায় যদি আমি বলি, আগের পেজটাতে যাই, আরেকটা পেজ নিয়ে নিই। আচ্ছা তিনটে টার্ম পড়বো আমরা, একটা হলো তোমার আইসোটোপ, আরেকটা পড়বো আইসোবার, আরেকটা পড়বো আইসোটোন। ঠিক আছে, তো আইসোটোপ কাকে বলবো, যাদের প্রোটন সংখ্যা সেম, মানে সেম প্রোটন সংখ্যা, একই প্রোটন সংখ্যা যাদের থাকবে তাদের আইসোটোপ বলবো। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি বাংলাতেই লিখি, হ্যাঁ কারণ কোশ্চেন তো বাংলাতেই আসবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এটা আইসোটোপ, আইসোবার, আইসোটোন। ক্লিয়ার? আচ্ছা তার মানে কি সেম প্রোটন সংখ্যা। আইসোবার মানে কি বুঝবো, আইসোবার মানে আমরা বুঝবো, এখানে প্রোটন সংখ্যা লিখি, প্রোটন সংখ্যা যাদের সেম প্রোটন সংখ্যা থাকবে তারা একে অপরের আইসোটোপ। আইসোবার কাদের বলবো, যাদের সেম ভর সংখ্যা থাকবে, আর আইসোটোন কাদের বলবো, যাদের সেম নিউট্রন সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে কি জিনিস দেখো, আইসোটোপে পি আছে, সেম কি থাকবে প্রোটন, আইসোবারে র আছে, সেম কি থাকবে ভর সংখ্যা। ঠিক আছে, সেম কি থাকবে ভর সংখ্যা র। আইসোটোনে এখানে ন আছে, কোনটা সেম থাকবে নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এটা শর্ট নিয়ম, কিভাবে মনে রাখবো সেটা, তাছাড়া তো সংজ্ঞা রয়েছেই। তো সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটাও একবার দেখে নিই। সংজ্ঞা কি বলেছে দেখো, আইসোটোপ কাদের বলবো, একই মৌলের যেসব পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা পৃথক। কেন ভর সংখ্যা পৃথক, কারণ নিউট্রন সংখ্যা পৃথক থাকছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আইসোটোপগুলোতে প্রোটন সংখ্যা সেম হয়, ভর সংখ্যা আলাদা হয়। কেন ভর সংখ্যা আলাদা হয়, ভর সংখ্যাতে কে আছে প্রোটন এবং নিউট্রন, প্রোটন তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কে চেঞ্জ হচ্ছে, নিউট্রন চেঞ্জ হচ্ছে, তাই না। তো দেখো যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা পৃথক তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। আইসোটোপগুলো পরমাণু ক্রমাঙ্ক সমান বলে ইলেকট্রন সংখ্যাও সমান হয়, তাই এদের রাসায়নিক ধর্ম এক হয়। এটা মাথায় রাখতে হবে যে যতগুলো আইসোটোপ রয়েছে তাদের কিন্তু রাসায়নিক ধর্ম সমান হয়। কেন রাসায়নিক ধর্ম সমান হয়, কারণ প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য আমাদের কিন্তু ইলেকট্রন সংখ্যাটাও সমান। ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান তাই আমাদের রাসায়নিক ধর্ম কিন্তু এক হয়। এটা মাথায় রাখবে যে তোমার আইসোটোপদের রাসায়নিক ধর্ম এক হবে। এবার উদাহরণ কি, উদাহরণ এখানে দেওয়া আছে, প্রত্যেকটা মনে রাখবে। ঠিক আছে, দেখো হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, একটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটেরিয়াম, বাকিগুলো একবার করে দেখে নেবে। ব্যাপারটা বলে দিচ্ছি একটু,
খুব ভালো করে দেখো, হাইড্রোজেনের নিচে দেখো 1, এটা কি বোঝায়? এটা তোমার প্রোটন সংখ্যা বোঝায়, প্রত্যেকের 1, তিনজনেরই 1, কিন্তু ভর সংখ্যাটা আলাদা, তার মানে তিনজনের প্রোটন সংখ্যা সেম, তার মানে এরা একে অপরের আইসোটোপ। আবার যদি আমি অক্সিজেনের ক্ষেত্রে বলতে চাই, তাহলে অক্সিজেনের প্রত্যেকের দেখো 8 8 8, তিনজনেরই প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কিন্তু একই, এই জন্যই এরা আইসোটোপ, কিন্তু দেখো ভর সংখ্যাটা আলাদা, তো এদের রাসায়নিক ধর্ম কিন্তু সেম হবে। ঠিক আছে, তো এটা একটু পড়ে নেবে। হাইড্রোজেনের কটা থাকে? 3টে থাকে, অক্সিজেনের 3টে থাকে, কার্বনের 3টে থাকে, এবং এদের নামগুলো পড়ে নেবে, যেন দেওয়া যদি এরকম দিয়ে দেয় কখনো, যে ধরো ABCD করে দেবে, তো ABC এরকম দিয়ে দিল, এখানে তোমাকে বললো এটা 12, এটা 24, এটা 12, এটা 25, ঠিক আছে, এটা তোমাকে বললো কত বলবে, ধরে নাও 13 অ্যান্ড এটা 25, 25 তো হবে না, কত করি, হ্যাঁ 25 করে নিই, 25, ঠিক আছে, এরকমটা দিয়ে দিল। এবার তোমাকে বললো যে বলো, এবার বলো তুমি এ এবং বি এর মধ্যে কি সম্পর্ক, আইসোটোপ, আইসোটোন, আইসোবার কি সম্পর্ক, বি এবং সি এর মধ্যে কি সম্পর্ক, এবং তারপরে এ এবং সি এর মধ্যে কি সম্পর্ক বলো। এবার যদি বলতে বলে তাহলে কি হবে, এটা কি পারবে তোমরা? আমি একটা দেখিয়ে দিই কীভাবে করব। নর্মালি তোমার এরকম দেওয়া থাকবে, বলবে দুটো দেওয়া থাকতে পারে, 3টে দেওয়া থাকতে পারে, বলবে এই দুজন কি একে অপরের কি, আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি এ ও বি এর প্রোটন সংখ্যাটা সমান, তার মানে কি এরা আইসোটোপ, এ এবং বি একে অপরের আইসোটোপ। ওপরের সংখ্যা সমান, ভর সংখ্যা সমান আছে দুজনে, তার মানে এরা বি এবং সি নিঃসন্দেহে কি আইসোবার, আইসোবার। এবার খুব ভালো করে দেখো, এইটা থেকে এটা মাইনাস করে দেখো 12 পাবে, নিউট্রন সংখ্যা 12, এখান থেকে এখানে মাইনাস করে দেখো নিউট্রন সংখ্যা কত পাবে 12, তার মানে নিউট্রন সংখ্যা সেম হচ্ছে এদের। নিউট্রন সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে তাদের কি বলবো, আইসোটোন, আইসোটোন। বুঝতে পেরেছো কোশ্চেনটা? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো এতক্ষণে। চলো হয়ে গেল, এইটুকুটা আমাদের আইসোটোপ হয়ে গেল। এবার আইসোবার এবং আইসোটোন অলরেডি আমরা জেনে গেছি, তবে একটু সংজ্ঞাটা একবার দেখে নিই। হ্যাঁ, সংজ্ঞাটাতে কি বলেছে দেখে নাও। আইসোবার কাদের বলবো, যাদের মৌলের পৃথক পরমাণু ক্রমাঙ্ক থাকবে কিন্তু ভর সংখ্যাটা সমান থাকবে। পরমাণু ক্রমাঙ্ক পৃথক হতে পারে তবে ভর সংখ্যাটা সমান, তাদেরকে বলবো পরস্পরের আইসোবার। উদাহরণ খুব ইম্পর্টেন্ট, উদাহরণটা মনে রাখবে। উদাহরণ এটা, প্রত্যেকের দেখো 40 40 40, প্রত্যেকের 40, তাই এরা একে অপরের আইসোবার যেহেতু ভর সংখ্যা সমান। আইসোটোন কাদের বলবো, যাদের পরমাণুতে নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা যদি সমান থাকে তবে তাদের কি বলবো, আইসোটোন। উদাহরণ কি, উদাহরণ এখানে দেখে নাও, এই ট্রাইটিয়াম আর হিলিয়াম, আর এদিকে তোমার সিলিকন এবং ফসফরাস। খুব ভালো করে দেখো, মাইনাস যদি করো তুমি এখানে 16 পাবে, এখানেও মাইনাস করলে কত পাবে, 16 পাবে নিউট্রন সংখ্যাটা, তার মানে কি সমান। এবার এই যে যত কিছু জানলে তুমি, এটা একটা বক্সের মাধ্যমে দেওয়া আছে। আইসোটোপে মৌলগুলো কি হয়, একই হয়। পরমাণু ক্রমাঙ্ক কি হয়, সমান হয়। পরমাণু ক্রমাঙ্কটাই আসলে তো প্রোটন সংখ্যা না, ওই জন্য সমান হচ্ছে। নিউট্রন সংখ্যা যেহেতু আলাদা, ওই জন্য ভর সংখ্যাটাও তোমার পৃথক হচ্ছে। উদাহরণ দিয়ে দিয়েছে। আইসোবারে দেখো কি বলেছে, মৌল কিন্তু পৃথক হবে। মনে রাখবে, প্রোটন যখন সেম, প্রোটনের সংখ্যা যদি সেম হয় তবেই সেই মৌলটা সেম, তাছাড়া সেম কোনোভাবেই হবে না। প্রোটন সংখ্যা যদি সেম থাকে তবে আমরা বলতে পারি, ধরো এ এবং বি দুটোরই প্রোটন সংখ্যাটা সেম, তাহলে আমি বলবো এ আর বি দুজন একই, হতে পারে তারা আইসোটোপ, বাট মৌলটা একই। ঠিক আছে, তো আইসোবার আর আইসোটোনে যেহেতু প্রোটন সংখ্যাটা সেম নয়, তো এটা দুটো তো পৃথক হবেই। পরমাণু ক্রমাঙ্ক তার জন্য পৃথক হবে, এবং নিউট্রন সংখ্যা দেখো আইসোবারে পৃথক হবে, আইসোটোনে সেম হবে। এটাতে এটা সেম হবে, আইসোটোপে পরমাণু এটা সেম হবে, আইসোবারে ভর সংখ্যাটা সমান হবে। ঠিক আছে, এবং এখানে উদাহরণটা দেওয়া আছে। তো এই গেল আমাদের পরমাণুর গঠন চ্যাপ্টার। আশা করি ভালো লাগলো, বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। সবাই ভালো থেকো।